নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প ভেজাল। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। যেমন গাধার মতো চলছে ট্রেনটা, তেমনি যাত্রীর গাদাগাদি। তিল ধারণের ঠাঁই নেই কোথাও। গাড়ির দোরগোড়াতে দাঁড়িয়েছিল জনান্তিক। ভিড় ঠেলে এগুতে পারেনি। আপিস টাইমের কলকাতা লোকাল, লোকাধিক্য হবেই, জানা কথা। জনান্তিক রায় নামটাই খালি নয়, জনান্তিকের বেশভূষা, চালচলন সবই আধুনিক। আপাদ মস্তক ফিটফাট, কেতাদুরস্ত পুরোপুরি। আর তার কাজ, কাজটা তো একালের বটেই, বলতে গেলে রীতিমতো একালীন এবং এককালীন। সব দিক থেকে একেবারে একেলেসে। নামের মতো কাজটাও তার জনান্তিক। বদনামের কিছু নেই, ধরা না পড়লে। পকেট মারার পেশা তার। এক একজনের অন্তিম দশা তার হাতে। আর এই ভিড়ের মধ্যেই তার সুবিধে বেশি। জনসমুদ্রের মধ্যে যে একটা অদ্ভুত নির্জনতা থাকে, তার ফাঁকেই তার কাজটা ভালো চলে। সর্বজনের অগোচরে জনান্তিকেই সে সারতে পারে। কাঁচির কাজ হলেও নেহাত কাঁচা কাজ হয় না, পাকাপাকি উপায় হয়। মোটামুটি মন্দ নয়। গভীর জলের মাছ আমাদের জনান্তিক। জনান্তিকের সামনেই দাঁড়িয়েছিল এক ছোকরা, বছর 17-18। বেশ স্মার্ট ছেলেটি। চকচকে চামড়ার হাত ব্যাগটা বুকের কাছে আঁকড়ে ব্যগ্রভাবে সে দাঁড়িয়েছিল। পাছে কেউ তার ব্যাগটা ছিনিয়ে নেয়, সেই ভয়ই যেন তার চোখ মুখে ফুটে উঠেছিল মনে হয়। নজর এড়ায়নি জনান্তিকের। সব জানতা চোখ তার। যেমন পাকা চোখ তেমনি চোখা। হাত সাফাইয়ের এই কারবার তো আর কম দিনের নয়। কম খাটনি আর বিনা মূলধনের এই ব্যবসা। বেশ উপায়, বেশি রোজগার। রোজ ঘাড় ভাঙা অপরের। আজ এই কচি ঘাড়টার ওপরেই কোপ বসাতে হবে তাকে। ব্যাগটার মধ্যে মোটামুটি মন্দ নেই। ছেলেটার হাবে ভাবেই সে টের পেয়েছিল। 100 টাকার নোট দশকের 10 কেতায়। 1010 টাকা তো বটেই। ব্যাগটাকে অটুট রেখে ছেলেটার হাতে রেখেই তাকে একটুও জানতে না দিয়ে ভেতরের মাল যদি সে বাগাতে পারে, তাহলেই কিছুদিনের জন্য নিশ্চিন্তি। কিছুকাল তার দিব্যি আরামেই কাটবে এখন, আমোদে আর প্রমোদে। টাকাটা সে কলকাতার কোনো ব্যাংকে জমা দিতেই নিয়ে যাচ্ছে মনে হয়। মফস্বলের কোনো জমিদারের ছেলে কি, কিংবা বড় কারবারি, কারো অফিসের বেয়ারা টেয়ারাই হবে বুঝি। সে যাই হোক কি, আর যতই তুখর হোক, জনান্তিকের ধনান্তিক কবল থেকে ত্রাণ নেই আর ছোকরার। ছেলেটি সভয় নেত্রে তাকাচ্ছিল। তার দিকে নয়, আর দিকে। কাছেই খাড়া মুস্কো চেহারার একটা লোক। লোকটা যেন ছোকরার ঘাড়ে পড়বার তালে রয়েছে। ওপর চড়াও হয়ে চেপে আসছিল সে ছেলেটার দিকে। জনান্তিক দুজনের মাঝখানে হাইফেনের মতো হয়ে দাঁড়ালো। অযাচিত চাপ থেকে বাঁচালো ছেলেটাকে। ছেলেটা সকৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো তার দিকে, মিষ্টি করে হাসলো। ইস, আজ ভারী ভিড় গাড়িটায়। হ্যাঁ, আর একটু হলেই তুমি চাপা পড়ছিলে। জনান্তিক দূর জনান্তিকে কটাক্ষ করে। দুশ্মন লোকটার চেহারায় শুধু সমন সদৃশ না, ওজনেও 200 মনের ধাক্কা। দামি কিছু আছে বুঝি তোমার ব্যাগে? জনান্তিক বলে কথার ছলেই। যেমন করে আঁকড়ে রয়েছ। আপিসের টাকা, আমাদের কারখানার, ছেলেটি জানায়। কলকাতার ব্যাংকে জমা দিতে যাচ্ছি। কারখানার কাণ্ড তো অদ্ভুত, চিন্তা করে জনান্তিক। এইটুকু ছেলের ওপর বিশ্বাস করে এতগুলো টাকা ছেড়ে দিয়েছে। আশ্চর্য। খুব বাড়িয়ে ধরলেও বছর 20 বয়স হবে না ছেলেটার। এমন আনাড়ি। কাছ থেকে টাকাটা কুড়িয়ে বাড়িয়ে নেওয়া কত সোজা। আর একটু ধার ঘেঁষে এলেই হয়। ওকে জানতে না দিয়েই ধারালো ব্লেড চালিয়ে দেওয়া যায় ব্যাগের তলায়। ওর
অজান্তেই নোটগুলো বেরিয়ে আসে জনান্তিকের মুঠোয়। একজনও টের পায় না। ছেলেটা তো নয়, তার হাতের ব্যাগ হস্তগতই থাকে, যেমনকার তেমনি। দ্বিধান্বিত ব্যাগ নিয়ে বিনা দ্বিধায় সে চলে যায় কলকাতায়, তার গন্তব্যস্থানে। টের পায় একেবারে সেই ব্যাংকে গিয়ে। ব্যাংকের সোনালী রেলিংওয়ালা কাউন্টারের সামনে দাঁড়িয়ে ব্যাগের মুখ ফাঁক করে তলার ফাঁকে যখন নজরে পড়ে, তখন তুমি এক কাজ করো ভাই, আমার ধার ঘেঁষে দাঁড়াও। ছেলেটিকে সে বাতলায়, একেবারে আমার গায়ে লেপটে যাও, বুঝেছো? সেইটাই নিরাপদ। আমাদের দুজনের ডবল চাপের ভেতর থেকে কেউ আর খপ করে ওটা ছিনিয়ে নিতে পারবে না। তাহলে বলতে ছেলেটি তার গায়ে এসে লাগে ব্যাগ সমেত। একটু বুঝি ব্যাগ রোতাই দেখা যায় তার ষাঁটবার খামির মতো এঁটে যায়, লেফাপা দুরস্ত একেবারে। অবশ্যই সেই ভিড়ের ভেতর কারো গায়ে ঘেঁষা এমন কঠিন কাণ্ড কিছু নয়। এক জায়গাতে দাঁড়িয়েই একাধিক লোকের গায়ে পড়া যায়। ছেলেটি তার গায়ে ঠেস দিয়ে দাঁড়াতেই জনান্তিক সক্রিয় হয়ে ওঠে। তার ব্লেডের কাজ চলে ব্যাগের তলে তলে, বেমালুম। তার যোগাযোগ নৈপুণ্যেই অল্পক্ষণের ভেতর মাল বেরিয়ে পড়ে, তার পকেটের মধ্যে স্থান লাভ করে কমাল রূপে। ছেলেটি চাপা গলায় বলতে থাকে, এই প্রথম চাকরিটা পেয়েছি দাদা, কারখানা বেয়ারার কাজ। বড় সাহেব ভালোবাসেন খুব, বিশ্বাস করেন আমায়। ব্যাংকে ট্যাঙ্কে যেতে হলে টাকা করে দিতে আনতে আমাকেই পাঠান, কিন্তু এই ব্যাগ হাতে নিয়ে যেতে আসতে এত ভয় করে আমার। এত টাকা নিয়ে কি বলবো মশাই, সব জায়গাতেই যা পকেট মার আজকাল। যা বলেছো ভাই, কখন যে ফাঁক হয়ে যায় টেরই পাওয়া যায় না, যাকে বলে চিচিং ফাঁক। হেসে হেসেই বলে সে, বেশ অম্লান বদনে। গায়ে পড়া কচি ছেলেটার দিকে তাকিয়ে একটুও কি মায়া হয় না তার? কিসের মায়া? মায়া দয়া সব কচু। বিবেকের কোনো দংশন, কিছু কচকচি তার মনে নেই। কোনো কচি কাঁচার প্রতি দরদ নেই হৃদয়ে। ব্যাংকে গিয়ে ছেলেটা যখন দেখবে তার তবিল উধাও, সচক্ষে দৃশ্যটা দেখতে সে চেষ্টা করে। কেঁদে কোকিয়ে উঠবে। চাকরি তো যাবেই তার নির্ঘাত, থানা পুলিশে না টানাটানি করে। কিন্তু তার মনে একটু দুঃখ জাগে না, ব্যথা লাগে না প্রাণে। কত গরিব কেরানির সারা মাসের মাইনে সে মিনিটের মধ্যে সরিয়েছে, কত আপিস বেয়ারার ভবিষ্যৎ পিষে ফেলেছে তার হাতের মুঠোয় এক মুহূর্তেই। এই প্রথম নয়। বালি আসতেই গাড়িখানি হালকা হলো। জনান্তিক বলে, এইবার আমায় নামতে হবে ভাই, আমি নামবো এখানেই। কলকাতার কতক্ষণ? এইটুকু পথ তুমি একলাই যেতে পারবে নিরাপদেই, কেমন? হ্যাঁ, হাসি মুখে ঘাড় নাড়লো ছোকরা। তাহলে খুব হুঁশিয়ার থেকো, বুঝলে? হুঁশ দিতে সে কসুর করে না। ছেলেটা ব্যগ্র নমস্কার জানায়, হাত তুলে সহাস্যে। বেহুশ আর কাকে বলে। স্টেশনের এলাকা পেরিয়ে জনান্তিক পকেটে হাত পড়ে নোটগুলোর গায়ে হাত ঠেকায়। এক গোছা নোট, খসখসে, মসৃণ, ফিতে বাঁধা, কেতা দুরস্ত। 1010 কম হবে না। আন্দাজ তার ভুল নয়। হাত দিয়েই আঁচ পায়। ব্যাস, এখন কিছুদিনের জন্য নিশ্চিন্ত। চৌরঙ্গীর সাহেবী হোটেলে গিয়ে ওঠো, ফুর্তি করে দিন কাটাও, রঙিন হয়ে থাকো দিন রাত। কোনো তাড়া নেই, পরের ট্রেনে সুবিধে মতো গেলেই হবে। চৌরঙ্গীর স্বপ্নে মুশকুল হয়ে সে হাওয়া লাগাচ্ছে গায়ে। এমন সময় পেছন থেকে কার যেন শক্ত হাত তার কাঁধে এসে লাগলো। সবল মুষ্টিতে কে যেন এসে পাকড়ালো তাকে। পেছন ফিরে তাকাতেই সেই লোকটা না, দুশ্মন চেহারার সেই মুষ্ক লোকটা ট্রেনের। এখানে কেন? তার পেছনে কেন? জনান্তিক অবাক হয় একটু। এ তো সেই ছোনাটার পিছু পিছু লেগে থাকার কথা, কলকাতা যাবার কথা তার সাথে সাথে। তবে এই ব্যক্তি, এই অতি ব্যক্তি এখানে কেন? মুস্কোর পিছন আরো দুজন ছিল। মুস্কো বলল, আমরা পুলিশের লোক, সিআইডি। দাঁড়াও, সার্চ করব তোমায়। সার্চ? কিসের সার্চ? জনান্তিক আরো অবাক হওয়ার চেষ্টা করে। জাল নোট আছে তোমার কাছে, তোমার জিম্মায়, টের পেয়েছি আমরা।
বলতে বলতে সিআইডিটা শটান তার পকেটের মধ্যে হাত পুড়ে দেয়, নোটগুলো বের করে আনে এক টানে। জাল নোট! এবার জনান্তিকের বিস্ময়টা সত্যি সত্যিকার। জাল নোট এগুলো? নেকা, জানো না? থমকে উঠলো মুস্কো লোকটা। ছেলেটা গা ঘেঁষে দাঁড়ালো তোমার, তাকে দেখিনি? তুমি ব্যাগের তলায় ব্লেড চালিয়ে নোটগুলো বার করে নিলে, তাও কি নজরে পড়েনি আমার? দুজনে এক দলের লোক। এরকম যোগ সাজসের কাজ আমরা ঢের ঢের দেখেছি। যোগ সাজসের কাজ? জনান্তিক যেন জনান্তিকেই জানায়। তুমি যখন ব্যাগ কাটছিলে তখন কি আমি দেখিনি? ছোড়াটা আর চোখে সব দেখছিল আর হাসছিল মুখ টিপে টিপে। তা কি আমার চোখে পড়েনি ভেবেছো? তাই তো ধরা পড়ে গেল। ছেলেটা তার ব্যাগের নোটগুলো তোমায় পাচার করে দিয়ে খালি ব্যাগ নিয়ে হাসতে হাসতে চলে গেল, আবার ন্যাকা সাজা হচ্ছে। ও আচ্ছা, তাইতে না বলতেই ছেলেটা এগিয়ে এসে গায়ে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়েছে একেবারে গা ঘেঁষে, ব্যাগ সমেত গিয়েছে। তারপর ওকে বাগিয়ে বোকা পেয়ে নোটগুলোর হাত থেকে রেহাই পেয়েছে। যত ভাগাড়ের মাল ভাগিয়েছে গায়ে গা লাগিয়ে, তারপর কাজ সেরে জঞ্জাল সাফ করে হাসি মুখে বিদায় নিয়েছে বিনা বাগাড়ম্বরে। কি ভয়ানক ছেলে রে বাবা, কি ভয়ানক! কোথা থেকে এসব আপদ এসে জোটে? ভারী বিরক্ত বোধ করে জনান্তিক। একই রকম বদ ছেলে বাপু, এই কি আপিসের বেয়ারা? আমি এরকম বেয়ারাপনা জন্মে দেখিনি। এই বলে সে ধিক্কার দেয় সেই বেয়ারাকে, কি নিজেকেই, কে জানে। সিআইডির লোকটি নোটগুলো গুনে দেখে একে একে 10 খানা করে 100 টাকার প্রত্যেকটা কেতায়। 10 কেতায় মোট 10,000। জনান্তিকের আন্দাজ একটুও ভুল নয়, পাকা লোকের হিসেব। আরে দূর দূর, কে যে এইসব ভেজাল জোটায়! ডুকরে ওঠে জনান্তিক। দূর দূর বলে সে হাত ওঠায়, হাত কড়া পড়ার জন্যে। শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প ভেজাল। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।